শেখ মেহেদী এবং সাইফুদ্দিন আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই আসলে সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় ট্রান্সফরমেশনটা খুব ভালো শামীমের। অনেকে বলেন না যে টি-20 তরুণদের খেলা, বাট দিন শেষে অভিজ্ঞতা দোকানে কিনতে পাওয়া যায় না। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স বিপিএল টকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হোসেন এবান এবং আমার সঙ্গে আছেন প্রতিদিনকার মতো আপনাদের প্রিয় বিশ্লেষক আবিদ হোসেন সামি। সামি ভাই, প্রথমেই রংপুরের কথা বলতে হয় যে এত লম্বা ব্যাটিং লাইন আপ, অভিজ্ঞ ক্রিকেটার, এত কিছুর পরেও রংপুরের এমন ডাউনফলটার কারণটা কি? আমার কাছে আজকের ম্যাচটার পার্সপেক্টিভে মনে হয় যে হোল্ডিং রোল প্লে করার মতো ব্যাটসম্যান ছিল না, এবং সেই হোল্ডিং রোল প্লে করার মতো ব্যাটসম্যানটি ইফতেখার। আপনি দেখবেন যে এর আগেও টপ অর্ডার যখনই ফেল করেছে তখন ইফতেখার তিনি একটা হোল্ডিং রোল প্লে করেছেন, একটু ডিপ ব্যাটিং করেছেন। মূলত দেখেন রংপুরের যে ব্যাটিং লাইন আপটা যেরকম ছিল সেই জায়গাটাতে টিম ডেভিড কিংবা আন্ডার রাসেলকে নেওয়া হয়েছে। ইটস নট দ্যাট ইজি যে এরকম কন্ডিশনে বা এখানকার কন্ডিশনে এসেই আপনি শুরুতেই মানিয়ে নেবেন। আন্ডার রাসেল সেই জায়গাটা ঠিক আছে। আমার কাছে মনে হয় যে টিম ডেভিডের যে জায়গাটা, রংপুরের কিন্তু ভ্যাকুয়ামটা ছিল আসলে টপ অর্ডারে একটা ভ্যাকুয়াম ছিল, সেখানে জেমস ভিন্সকে তারা ট্রাই করিয়েছে। কিন্তু মিডল অর্ডারে যে জায়গাটা আসলে টিম ডেভিডকে নেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ইফতেখারকে আজকে না খেলানোটা এটাই হয়তো বা ব্যাকফায়ার করেছে রংপুরের জন্য। কারণটা হচ্ছে যে দেখবেন আজকে খেলাটা আসলে কি ছিল, খেলাটা ছিল এরকম, যখন দুটো উইকেট পড়ে গেছে তখন ইফতেখার নেমে একটা হোল্ডিং রোল প্লে করবেন, 8-10 ওভার বা 12 ওভার পর্যন্ত তিনি ব্যাটিং করবেন, হয়তো বা 15 ওভারের রানটা হবে 90-100-র মতো। ইফতেখার যদি ডিপ ব্যাটিং করেন, দেন লাস্ট 5 ওভার আন্ডার রাসেলের খেলা, which is what he is known for. এবং যদি এরকম 15 ওভারে 90 বা 100 রান হয়, লাস্ট 5 ওভারে আন্ডার রাসেল 60 বা 70 রান নেওয়া, সেটা তার কাছে কোনো ব্যাপার না। আবার ইফতেখার ব্যাটিং করলে সেক্ষেত্রে 15 ওভারে যে 90 হবে সেটাও না, 110-120 হতে পারে। যেই প্লেয়ারটা আমার কাছে মনে হয় যে থ্রু আউট দ্য সিজন তার অ্যাডজাস্টমেন্ট আছে এই জায়গাটাতে, এরকম একজন প্লেয়ারকে বসিয়ে রংপুর যখন টিম ডেভিডকে নিয়েছে, ইটস নট দ্যাট ইজি টু অ্যাডজাস্ট। এবং যখন নিয়েছে, সমস্যার জায়গাটা যেটা হয়ে গেছে, সাইফুদ্দিন এবং শেখ মেহেদী হাসানকে প্রমোট করা হয়েছে, বাট তারা সার্ভিসটা দিতে পারেননি। ইট ওয়াজ দ্য প্রবলেম। এখন দেখেন টিম ডেভিড যদি এরকম হতো 12 রানে 2 উইকেট পড়ার পর তখন যদি নামতেন, তখন সিনারিওটা তার জন্য যত সহজ হতো, ওই 5 উইকেট পড়ে যাওয়ার পর 20 রানের মধ্যে তখন সিনারিওটা তার জন্য আরও কঠিন। সো আলটিমেটলি রংপুরের এখানে ক্যালকুলেশন দুইটা ভুল হয়েছে। প্রথমত ভুল যেটা ইফতেখারকে না খেলানোটা, কারণ ইফতেখার ক্যান ব্যাট ডিপ। যখন খুব আর্লি 2টা উইকেট পড়ে যাবে তখন ইফতেখারই আপনাকে হোল্ডিং রোলটা প্লে করবে। আর দ্বিতীয়ত যখন টিম ডেভিডকে খেলানোই হচ্ছে, 2টা উইকেট পড়ে যাওয়ার পর যদি তাকে নামানো হতো, হয়তো বা তার জন্য সিচুয়েশনটা ইজি হতো, রাদার দেন ওই 5 উইকেট পড়ে যাওয়ার পর যখন তিনি নেমেছেন খুব কম রানের মধ্যে, সিচুয়েশনটা কঠিন। আর ওই যে শেখ মেহেদী এবং সাইফুদ্দিন, আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই আসলে সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা হয়েছে। যে হ্যাঁ, আপনি অনেক ইভেন্টে তাদেরকে প্রমোশন দিতে পারেন, কিন্তু প্রমোশন দেওয়ার পর তারা যখন আপনাকে সার্ভিসটা না দেবে, দেন দ্য প্রবলেম অকার্স। এবং দ্যাট ইজ হোয়াট দ্য প্রবলেম অকার্ড, এবং রংপুর রাইডার্স আমার কাছে মনে হয় যে রিসিভড। আমরা গত কয়েকদিন আগে সাইফুদ্দিনের ব্যাটিং প্রমোশন নিয়ে কথা বলেছিলাম। আপনিই বলেছিলেন যে সাইফুদ্দিনের জন্য আজকে একটা বড় সুযোগ ছিল কিনা, তিনি সেটা মিস করেছেন। আসলে এটা আসলে তার কাজে লাগালে তার ক্যারিয়ারে কি হতে পারতো? অবশ্যই এটা যদি কাজে লাগাতেন, তার ক্যারিয়ারে তার ব্যাটিংয়ের জায়গাটা একটা নতুন মাইল ফলক হিসাবে পাওয়া যেত। এবং ব্যাপার হচ্ছে যে ধরেন আমরা কথা বলতে পারি বা আমরা কথা বলেছি, দিন শেষে এক্সিকিউট করার দায়িত্বটা আসলে ওই ব্যাটারের। ইভেন এন্টায়ার টুর্নামেন্টে তো ওই অপরচুনিটিটা তিনি পান নাই। আমার কাছে মনে হয় যে এরকম একটা ইম্পর্টেন্ট গেম, যেটা একটা নকআউট স্টেজের গেম, সেই স্টেজের গেমে তাকে ওই পজিশনে নামানোটা, সেটাও আসলে তার জন্য প্রেশার ক্রিয়েট করে কিনা সেটাও একটা জায়গা আছে। তারপরও সাইফুদ্দিন এমন তো না যে ব্যাটিং করতে পারেন না বা তিনি ব্যাটিং করতে জানেন না। সো তিনি ব্যাটিং করতে পারেন, তিনি ভালো ব্যাটিং করেন। একটা সময় তিনি বেশ ভালো ব্যাটিং করতেন বা ব্যাটসম্যান হওয়ারই স্বপ্ন দেখতেন। সো হয় কি, জীবনে আপনার অপরচুনিটি বা সুযোগ সবসময় আসবে না। সুযোগটা যখনই আসবে তখনই সেই সুযোগটা ওই মুহূর্তে আপনাকে কাজে লাগাতে হবে। যদি সেটা আপনি লাগাতে পারেন, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আপনি জয়ী, তাহলে আপনি বিজয়ী। আর যদি সেই মুহূর্তে আপনি কাজে না লাগাতে পারেন, আপনি পরাজিত। আপনার পটেনশিয়ালিটি যতই থাকুক, আপনার ট্যালেন্ট যতই থাকুক, ওই সঠিক সময় সঠিক সুযোগটা কাজে লাগানোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে, আপনার প্রফেশনের ক্ষেত্রে, আমার প্রফেশনের ক্ষেত্রে, সবার প্রফেশনের ক্ষেত্রে। চট্টগ্রাম কিংস ফরচুন বরিশালের বিপক্ষে হেরে গেছে, নিঃসন্দেহে এটা আসলে আপনার চোখে নিশ্চয়ই শামীমের ইনিংসটা চোখে লেগেছে। এবং শামীমের আসলে এই যে শামীম ফিনিশার, বাট আজকে কিন্তু তিনি
ম্যাচটা বিল্ড আপ করেছেন এবং তিনি আসলে এত দূর টেনে নিয়ে এসেছেন। শামীমের ইনিংসটা নিয়ে কি বলবেন? শামীম পাটোয়ারির ব্যাটিংয়ে বেশ কয়েকটা দৃশ্যমান পরিবর্তন এসেছে। আপনি যদি গত বিপিএল এর সঙ্গে তার এখনকার বিপিএল এর ব্যাটিং পার্থক্য করে দেখেন তাহলে দেখবেন গত বিপিএলে যখন তিনি ব্যাটটাকে হোল্ড করতেন সে ব্যাটের পয়েন্টটা থাকতো থার্ড ম্যান বরাবর ইন্ডিকেট করা। এখন শামীম পাটোয়ারির তার ব্যাটের পজিশনটা কিন্তু রয়েছে সেটা উইকেট কিপার বরাবর ইন্ডিকেট করা। এই যে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসার যে একটা চেঞ্জ, এই চেঞ্জটা শামীম পাটোয়ারি করেছেন। এবং এর আগে যে তিনি আমাকে যেটা বলেছেন যে আগে তার প্রবলেম যেটা ছিল যে একটু জোরে গতির বলের সঙ্গে নেগোশিয়েট করতে প্রবলেমটা হতো, এখন সেই জোরে গতির বলের সঙ্গে নেগোশিয়েট করতে প্রবলেমটা হয় না। আগে তার প্রবলেম যেটা হতো সেটা হচ্ছে স্ট্রেট ব্যাটে খেলতে প্রবলেম হতো, এখন স্ট্রেট ব্যাটে খেলতে ওইরকম প্রবলেম হয় না। আপনি দেখবেন আজকে শামীম পাটোয়ারি কাভার ড্রাইভও করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তার ব্যাক লেগের ব্যালেন্সের জায়গাটা। ব্যাক লেগের ব্যালেন্সটা বেশ ভালো বৃদ্ধি পেয়েছে, ব্যাক লেগে একটা স্টেবিলিটি এসেছে যেটা শামীম পাটোয়ারির ইন রিসেন্ট টাইমস একটা অনেক বড় ট্রান্সফরমেশনের জায়গা। ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন, হান্নান সরকার আমাদের সঙ্গে কমেন্ট্রি করেন, তিনি এই ব্যাপারটা জানান আমাদেরকে যে ফিটনেস নিয়ে একটা অনেক বড় কনসার্নের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার এগেনস্টে ছিল। তো সেটা তাকে যখন বলা হয়েছে ফিটনেস নিয়েও কাজ করেছেন এবং প্রপার বডি ব্যালেন্সটা নিয়ে কাজ করা হয়েছে। আজকে তার নো লুক শটও আপনি দেখেছেন, হেড পজিশনটা কিন্তু ফল করে নেয়। সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে ওই হেড পজিশনটা মেনটেন করা এবং সেটা আসলে করেছেন। সো আমার কাছে মনে হয় ট্রান্সফরমেশনটা খুব ভালো শামীমের। চিরং 149-এর জায়গায় টার্গেটটা 180 কিংবা 90 হতে পারতো যদি কিনা পারভেজ হোসেন ইমন এবং শামীমের জুড়িটা একটু বড় হতো। ওই সময় ব্রেক থ্রুটা এনে দেন রিশাদ হোসেন। রিশাদের এই বোলিং বা এই ব্রেক থ্রু, তামিমের ক্যাপ্টেন্সি, এটা নিয়ে কি বলবেন? আমার কাছে মনে হয় যে একেবারে শুরু থেকেই যে বিষয়টা দেখা গেছে যে পারভেজ হোসেন ইমনকে ডিসিভড করা হচ্ছিল, কাইল মায়ার্স তাকে ডিসিভ করছিলেন কাভার ড্রাইভের বল দিয়ে। তিনি ড্রাইভিং স্লটে বল দিচ্ছিলেন, অ্যাওয়ে গোয়িং বল ছিল, পারভেজ ইমন একেবারেই নেগোশিয়েট করতে পারেন নাই। সো প্রপার প্ল্যান, আমার কাছে মনে হয় যে একদম প্রপার প্ল্যান অনুযায়ী বোলিং করা। রিশাদকে ঠিক যেই মুহূর্তে আনা প্রয়োজন ছিল সেই মুহূর্তে এনেছেন। সো সব কিছু মিলিয়ে ওই টিমটার আসলে এমন একটা টিম, এমন একটা জায়গা, আপনি দেখবেন যে মুশফিকুর রহিম উইকেটের পেছন থেকে অনবরত মাঠের ফিল্ডিং পজিশন চেঞ্জ করতে থাকেন, বোলিংয়ে কাকে আনবেন, কী অবস্থায় আনবেন সেই জায়গাগুলো নির্ধারণ করতে থাকেন। একটা ম্যাচিউর টিম, ভেরি মাচ ম্যাচিউর টিম। এই টিমটার আসলে ওই ম্যাচিউরিটির জায়গাটা, অনেকে বলেন না যে টি-20 তরুণদের খেলা, বাট দিন শেষে অভিজ্ঞতা দোকানে কিনতে পাওয়া যায় না, অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং অভিজ্ঞতার মূল্যটা দিতে আসলে জানতে হয়। আমার কাছে মনে হয় যে আমাদের দেশে আমরা খুব কমই অভিজ্ঞতার মূল্য দিতে জানি, বাট অন আ গিভেন ডে বা অন আ গিভেন টুর্নামেন্ট এই অভিজ্ঞতা কতটুকু কাজে লাগছে, কিভাবে কাজে লাগছে। আপনি দেখবেন যে একটা উইকেট পড়ার পর যখন তারা, আমি কমেন্ট্রিতে বলছিলাম যে একটা ড্যাডিস আর্মি, একটা ক্যাচ ধরার পর যখন তারা সবাই একত্রিত হয়েছেন ওই জায়গাটায়, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, দাভিদ মালান, কেউই তরুণ প্রজন্মের প্রতিনিধি না, কেউই জেনজির প্রতিনিধি না। সো ড্যাডিস আর্মি পুরোপুরি। তো এই এদের ম্যাচিউরিটির জায়গাটা আমার কাছে মনে হয় যেটা অন্য অনেকের চাইতে বেটার ডিসপ্লে করেছে এই টুর্নামেন্টে। তার মানে কি আসলে তারা আসলে মাঠের ক্রিকেটে মানে খেলছে যতটা তার চেয়ে মাথা দিয়ে বেশি খেলছে এবং সে কারণেই তারা আসলে এতটাই এগিয়ে। একেবারে আপনি দেখবেন যে কাইল মায়ার্সকে কিভাবে ব্যবহার করতে, কাইল মায়ার্সকে কিন্তু টানা 4টা ওভার বোলিং করিয়ে দিয়েছেন। মানে ওই জায়গাটা নতুন বলে কাইল মায়ার্স ভালো বোলিং করছেন, তাকে সেই জায়গাটায় ইউজ করে নিয়েছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতার একটা মূল্য অবশ্যই আছে এবং মাঠের ক্রিকেট এক্সিকিউশনের জায়গাটায় তাদের চমৎকার ক্যাপ্টেন্সি, অল টুগেদার ইটস ব্রিলিয়েন্ট। খুলনা রংপুর রাইডার্সকে যেভাবে ধরাশায়ী করলো, একটু কি অবাক হয়েছেন কিনা, নাকি প্রেডিক্ট করছেন যে এমন কিছু হলে মানে এটা অবাক হওয়ার মতো কিছু না? খুলনা হ্যাজ এ ভেরি এক্সাইটিং বোলিং লাইন আপ। এই টুর্নামেন্টে আপনি দেখেন নাসুম, নওয়াজ দুজনেই একটা দলে আছেন এবং বেশ ভালো। আবু হায়দার রনি ইনিশিয়াল স্টেজে বেশ ভালো বোলিং করছিলেন, আমরা দেখতে পেয়েছি। তবে আমার কাছে মনে হয় যে খুলনার এই বোলিং লাইন আপটাতে নাসুম এবং নওয়াজ এই দুইটা খুব ভাইটাল ফ্যাক্টর। ইনিশিয়ালি মিরাজ খুব ভালো মতো ব্যবহার করতে পারছিলেন না দুজনকে, এখন খুব ভালো মতো ব্যবহার করতে পারছেন, যেভাবে ব্যবহার করার প্রয়োজন ছিল। আজকে জেসন হোল্ডারকে নিয়ে আসা হয়েছে, বাট খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেন নাই। বাট খুলনা হ্যাজ আ ভেরি এক্সাইটিং সেট আপ আমার কাছে পুরোপুরি মনে হয়। লোকাল কোচিং স্টাফ, ইয়াং প্লেয়ারদের দিয়ে পরিপূর্ণ, ফিল্ডিংয়ে যথেষ্ট ভালো এফোর্ট তারা দেন। ব্রিলিয়ান্ট। আমি এক্সপেক্টই করছিলাম যে খুলনা উইল গিভ আ টাফ ফাইট, বাট এতটা মানে আউটলেট করে দেবে সেটা আসলে বুঝতে পারিনি। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি, তালহা জুবাইরের কোচিং, এই দুইটার কম্বো বা তারা বেশ ক্যালকুলেটিভ পুরো টুর্নামেন্টে। তাদের কিন্তু অনেক বড় বড় কথা ছিল না কিংবা হুঙ্কারও ছিল না, একদম চুপচাপ খেলেছেন এবং নিজেদের গোলটার দিকে হাঁটছেন। কি মনে হয় চিটাগং কিংসের বিপক্ষে তারা আসলে কতটা এগিয়ে, তাদেরকে কতটা এগিয়ে রাখবেন, আর এই দুজনের কম্বোটা নিয়ে কি বলবেন?
আপনি আরও একটা নাম মেনশন করতে আসলে ভুলে গেছেন, সেটা হচ্ছে মহসিন শেখ। এই টিমটার ওয়ান অফ দ্য মেইন মাস্টার মাইন্ডস মহসিন শেখ, টিম অ্যানালিস্ট যিনি এই টিমটার, বাংলাদেশ টিমেরও সাবেক অ্যানালিস্ট, আফগানিস্তান টিমের অ্যানালিস্ট। তাকে নিয়ে আসলে অনেক কথা আছে। এশিয়া কাপে খুব সম্ভবত একটা ম্যাচে তিনি ক্যালকুলেট করতে ভুল করেছেন। দেখেন, একটা লোকের ক্যারিয়ার যখন এত বড়, একটা ভুল তিনি করতেই পারেন। কিন্তু এটা নিয়ে মনে হয় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। আপনার প্রফেশনও ভুল হয়, আমার প্রফেশনও ভুল হয়, সবার প্রফেশনে ভুল হয়। তো একটা ভুল তিনি করেছিলেন, বাট he's a hard worker, he's brilliant as far as cricket knowledge is concerned. আমার কাছে মনে হয় যে he's very good, he's too good. এবং দেখবেন যে নাইম শেখের যে ব্যাটিংয়ের জায়গাটা, এটা আমি মহসিন শেখের সঙ্গে কথা বলছিলাম পার্সোনালি এটা নিয়ে। নাইম শেখ কিন্তু এখন গার্ড নেন কোথায়? আগে তিনি গার্ড নিতেন মিডল স্টাম্প করিডোরে, এখন তিনি গার্ড নেন আগে তিনি গার্ড নিতেন লেগ স্টাম্প করিডোরে, এখন তিনি গার্ড নেন মিডল অফ করিডোরে। আগে তার অফ স্ট্যাম্পের বাইরের বলে যে একটা দুর্বলতার জায়গা ছিল, ওই গার্ড পজিশনটা চেঞ্জ করেছেন, এই রিচে তিনি এখন বলকে পাচ্ছেন। সো এই ব্যাপারগুলো নিয়ে আমি মহসিন শেখের সঙ্গে কথা বলছিলাম যে এই যে ট্রান্সফরমেশনটা, পরিবর্তনটা, এগুলো মনে হয় মানে অল টুগেদার একটা পরিশ্রমের ফসল। এবং তালহা জুবায়ের, মেহেদী হাসান মিরাজ কম্বোটা যেরকম আছে বিহাইন্ড দ্য সিন, মহসিন শেখের অবদানটাও অস্বীকার করা যাবে না। তারা খুব বেশি আওয়াজ দেয় নাই, বাট দে আর ভেরি মাচ ওয়েল কানেক্টেড উইথ ইচ আদার্স। পরবর্তী কোয়ালিফায়ারে অর্থাৎ চিটাগং এবং খুলনার মধ্যে আপনি আসলে কাকে এগিয়ে রাখবেন? ইট উইল বি আ টাফ ফাইট। আমি জানি না বিদেশি কেউ আসছেন কিনা। আমি একটা ইনস্টাগ্রাম স্টোরি দেখলাম জিমি নিশামের, এবং টাইগার উডসের একটা বই সামনে নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছেন। আই ডোন্ট নো যে ওয়েদার ইটস খুলনা টাইগার্স অর নট, নাকি অন্য কোনো টিম, আই ডোন্ট নো। আপনার কাছে ইনফরমেশন থাকতে পারে, বাট যদি জিমি নিশামের ইনক্লুশনটা হয় খুলনা টাইগার্স টিমে, সেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ, বাড়তি অ্যাডভান্টেজ তো ক্রিয়েট করবে। হয়তো বা জেসন হোল্ডার কাছকে যে পজিশনটা খেলাচ্ছে, অ্যাজ ফার অ্যাজ ব্যাটিং ইজ কনসার্ন, জিমি নিশাম ইজ বেটার দেন জেসন হোল্ডার, দ্যাটস হোয়াট আই ফিল। হয়তোবা একটা টাফ ফাইট খুলনা দিতে পারে। তবে চট্টগ্রামের কিন্তু বোলিংটা খুবই এক্সাইটিং। শরীফুল, বিনুরা ফার্নান্দো, খালেদ আহমেদ বিন ওয়ান অফ দ্য প্রমিনেন্ট বোলার্স ইন দিস টুর্নামেন্ট। আলিস আল ইসলাম আজকে লেন্থ ম্যানেজমেন্টটা একেবারেই ভালো করতে পারেনি, বাট হি হ্যাজ দ্য পটেনশিয়ালিটি। সো তাদের বোলিং লাইন আপটাও এক্সাইটিং আছে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে খুলনার ব্যাটিংটা, নাইম শেখ ভালো টাচে আছেন, ফর্মে আছেন, বোলিংটাও বেশ এক্সাইটিং। সব কিছু মিলে খুলনাকে আমি একটু এগিয়ে রাখবো। ভিডিও কুইক টাইমের ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় মিলিয়নের কাছাকাছি, 4,000 পূর্ণ হলেই হয়ে যাবে। যারা এই মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে থাকবে তাদেরকে আমরা বিপিএল এ টিকিট দিব, শুধু সিঙ্গেল না, কাপল টিকিট দেবো। এইটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন যে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে, এবং লাকি সাবস্ক্রাইবার অবশ্যই মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট পাবে। bdcricketime.com এর ইউটিউব যে চ্যানেলটা আছে, সেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর মাত্র 4,000 সাবস্ক্রাইবার বাকি। এর মধ্যে যদি আপনি আপনার সাবস্ক্রিপশনটা করে ফেলতে পারেন, ইউ উইল গেট দ্য অপরচুনিটি বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখার, এবং সেই সঙ্গে আপনি একা না, আপনি আপনার যে কোনো একজন সঙ্গীকে নিয়ে সেই খেলাটা দেখতে পারবেন। আমার কাছে মনে হয় যে সো ডোন্ট মিস দ্যাট অপরচুনিটি, গ্র্যাব ইট আপ।